আমাকে বাঁচান ম্যাম বলে হুড়মুড় করে রুমের মধ্যে ঢুকে এলো একটা মেয়ে। তারপর কোনো রকমে সামনে চেয়ারটাতে বসে পড়ে ভীষণভাবে হাঁপাতে লাগলো। গার্গীর মনে হলো মেয়েটার বয়স 21-22-এর বেশি কিছুতেই হবে না। কি ব্যাপার, কি হয়েছে? অবাক হয়ে জানতে চাইল গার্গী। আপনি আমাকে বাঁচান ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই বাঁচাবো। আগে তো শান্ত হয়ে বসে আমাকে পুরো ব্যাপারটা খুলে বলো, কি হয়েছে? নরম গলায় আশ্বস্ত করলো গার্গী। এরপর মেয়েটি জানালো যে সে প্রেগন্যান্ট, আর খবরটা শুনেই তার বয়ফ্রেন্ড একেবারে রেগে কাঁই। কিছুতেই সে এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। শুধু বাচ্চা কেন, তার সঙ্গেও ভবিষ্যতে কোনো রকম সম্পর্ক রাখার ইচ্ছে নেই সেই বয়ফ্রেন্ডের। তাই এখন বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারলেই তার দায়িত্ব শেষ। আমি সত্যিই জানতাম না যে উনি বিবাহিত। ভালোবেসে ফেলেছিলাম ওকে। উনিও জানিয়েছিলেন যে আমাকে ভালোবাসেন। এখন যখন আমি ওনাকে বিয়ের কথা বলছি, তখন উনি বলছেন যে স্ত্রীকে ছাড়া ওনার পক্ষে সম্ভব নয়। আমি এখন কি করব? উনি ভয় দেখিয়েছেন আজকেই বাচ্চা নষ্ট না করলে আমাকে কলেজে থাকতে দেবেন না উনি। আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না ম্যাম বলে আবার কাঁদতে লাগলো মেয়েটা। মেয়েটার কান্না শুনে মনটা নরম হয়ে গেল গার্গীর। মেয়েটা একেবারেই বাচ্চা, মাত্র 3rd ইয়ারে পড়ে। নিজের প্রফেসরের লালসার শিকার হয়েছে। মেয়েটার পাশে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো গার্গী। এখনও মেয়েরা কত বোকা আছে, কত সহজে পুরুষের মিষ্টি কথার প্রলোভনে পড়ে যায়, মনে মনে ভাবল গার্গী। আচ্ছা শোনো, তোমার এত ভয় পাওয়ার কিছু নেই, আমি ওনার সঙ্গে কথা বলবো। মেয়েটার মাথায় হাত বোলাতে বোলাতে বলল গার্গী। না ম্যাম, আপনি কথা বলতে যাবেন না, তাহলে রেগে গিয়ে উনি যে কী করবেন কে জানে, বেশ ভয় পাওয়া গলায় বলল মেয়েটা। এবার ধীরে ধীরে মেয়েটার সঙ্গে গল্প করা শুরু করলো গার্গী। জানতে পারল যে মেয়েটার নাম তানিয়া। বাবা মা অন্য শহরে থাকে, এখানে হস্টেলে থেকে পড়াশোনা করে সে। কোন কলেজে পড়ো তুমি? গার্গীর প্রশ্নের উত্তরে এবার খানিকটা রক্ষণাত্মক হয়ে উঠল তানিয়া। আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না ম্যাম, বলতে পারবো না। বুঝতেই পারছেন, এখন চট করে কাউকে বিশ্বাস করতেও ভয় হচ্ছে আমার। আপনার সম্বন্ধে তো কিছুই জানি না আমি। কোনোভাবে যদি খবরটা একবার কলেজের কারো কাছে চলে যায় তো আমি একেবারে শেষ। আচ্ছা ঠিক আছে, আর কিচ্ছু বলতে হবে না। কিন্তু এত যখন ভয়, তখন এই বাচ্চাটা নিয়েই বা কী করবে তুমি? তোমার একার পক্ষে তো একটা বাচ্চার জন্ম দেওয়া, তারপর তাকে বড় করা কোনো কিছুই সম্ভব না। আমি ঠিক করতে পারবো, সব প্ল্যান করা আছে আমার। আমি জানি আমি মা বাবার সামনে গিয়ে দাঁড়ালে ওরা ঠিক সব কিছু মেনে নেবে, কিন্তু এখনই আমি ওদের ব্যাপারটা জানাতে চাই না। তানিয়ার আত্মবিশ্বাস দেখে ভালো লাগলো গার্গীর। মেয়েটার কোনো ধারণাই নেই সমাজ ওকে কীভাবে প্রতি পদে পদে অপদস্থ করবে। তার মানে তুমি এই বাচ্চাটার জন্ম দেবে, তাই তো? খুব ভালো। বলে জানালার পর্দাটা সরিয়ে গার্গী দেখল বাইরে একটা নীল গাড়ি দাঁড়িয়ে আছে। ওই নীল গাড়িতে কি তোমার স্যার বসে আছেন? আবার জিজ্ঞেস করলো সে। হ্যাঁ ম্যাম, জানেন ওই গাড়িটা কিন্তু স্যারের নয়। পাছে কেউ কিছু সন্দেহ করে তাই অন্য একজনের কাছ থেকে গাড়ি নিয়ে এসেছেন উনি। লোকটা যে খুব বদমাস টাইপের সেটা বুঝতে পারল গার্গী। কে জানে, হয়তো মেয়েটার কোনো ক্ষতিও করে দিতে পারে। মনে জেদ চেপে গেল তার। যেমন করেই হোক রাক্ষসটার হাত থেকে বাঁচাতে হবে মেয়েটাকে, সঙ্গে তার বাচ্চাটাকেও। আমার সঙ্গে পালাতে পারবে? হঠাৎ জিজ্ঞেস করলো গার্গী। পালাবো? কোথায়?
অবাক হয়ে জিজ্ঞেস করলো তানিয়া। অনেক দূর, তোমার ওই স্যারের থেকে অনেক দূরে নিয়ে চলে যাব আমি তোমাকে, যাতে তোমার ওই বদমাইশ স্যার আর তোমার দেখা না পায়। খানিকক্ষণ মাথা নিচু করে কিছু ভাবলো তানিয়া, তারপর বলল, তাহলে চলুন, কিন্তু আগে আমার কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে তো। নতুন আশার আলোয় চকচক করে উঠল তার চোখ দুটো। কোনো দরকার নেই, এখন তো তুমি আমার সঙ্গে থাকবে, হাসি মুখে তানিয়াকে আশ্বস্ত করল গার্গী। তারপর তানিয়াকে খানিকক্ষণ ওখানেই বসতে বলে বেরিয়ে গেল সে। আজ সে এসেছে কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা মেডিকেল ক্যাম্পে। হঠাৎ করে ডক্টর অপর্ণা অসুস্থ হয়ে পড়ায় তার জায়গায় প্রক্সি দিতে আসতে হয়েছে গার্গীকে। অপর্ণাদি অনেক সময় তাকে অনেক হেল্প করেছেন, তাই তার একটা কথাতেই মফস্বলের এই স্বাস্থ্যকেন্দ্রে আজ চলে এসেছে গার্গী। সারা দিন অনেক পরিশ্রম গেছে, আর 20-25 মিনিট পর তার ছুটি, কিন্তু অতক্ষণ ওয়েট করা যাবে না বোধ হয়। মিস্টার দাসকে বলে এসে এখনই বেরিয়ে যেতে হবে। মিনিট 5 পর ফিরে এলো গার্গী। তারপর ব্যাগটা কাঁধে তুলে নিয়ে তানিয়ার হাতটা শক্ত করে ধরে নিল। চলো, কোনো প্রশ্ন করবে না, চুপচাপ থাকবে। স্বাস্থ্যকেন্দ্রের পেছনের গেট দিয়ে চুপচাপ বেরিয়ে এলো গার্গী আর তানিয়া। গার্গী তার নিজের ওড়নাটা তানিয়াকে দিয়ে দিয়েছে, সেটা দিয়ে নিজের মাথাটা ঢেকে নিয়েছে সে, যাতে দূর থেকে দেখলেও চট করে কেউ চিনতে না পারে। কিছুটা এসে দাঁড়ালো গার্গী। এখন তাড়াতাড়ি একটা বাস এলে হয়। 2 মিনিটের মধ্যে একটা বাস এলো আর তানিয়ার হাত ধরে বাসে উঠে পড়ল সে। প্রায় খালি বাস। পাশাপাশি সিটে বসে এবার গল্প করতে শুরু করলো গার্গী আর তানিয়া। তানিয়ার ভয় এখন অনেকটা কেটে গেছে। ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, জিজ্ঞেস করলো সে। আমার বাড়িতে। সে কি, আপনার বাড়িতে? আর কেউ নেই বাড়িতে? আছে তো, আমার হাজব্যান্ড আছে। উনি মেনে নেবেন ব্যাপারটা? না না, হুট করে এরকম চেনা নেই জানা নেই একজনকে কেউই মেনে নিতে পারবে না। নিজে জিজ্ঞেস করে নিজেই উত্তর দিয়ে দিল তানিয়া। তার হাতটা নিজের মুঠোর মধ্যে নিয়ে আশ্বাসের সুরে গার্গী বলল, তুমি ওকে চেনো না তো, তাই ওরকম বলছো। খুব ভালো মানুষ আমার স্বামী, ও ঠিক তোমার ব্যাপারটা বুঝবে। খানিকটা যেন নিশ্চিন্ত হলো তানিয়া। তারপর জানলা দিয়ে বাইরে দেখতে লাগলো। কিছুক্ষণ পর গার্গী দেখলো ঘুমিয়ে পড়েছে সে। কেন জানে না মেয়েটার প্রতি একটা স্নেহের টান অনুভব করছে গার্গী। আসলে মেয়েটার কথা বলা, হাবভাব, সব কিছুর মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু তাই বলে ওই প্রফেসর এত বয়স্ক হয়ে কি করে এরকম একটা বাচ্চা মেয়ের সঙ্গে এরকম করতে পারেন? ভাবতে ভাবতে সুতপার কথা মনে পড়ল তার। বাড়িতে খুব অসুবিধে হলে সুতপার কাছে পাঠিয়ে দেবে তানিয়াকে, কিন্তু যেমন করে হোক মেয়েটার বাচ্চাটাকে রক্ষা করবে সে। চোখ বন্ধ করে বসতে বসতে তানিয়াকে নিয়ে আগামী কর্মসূচি মনে মনে ঠিক করা হয়ে গেল তার। বেশ কিছুক্ষণ পর গন্তব্য এসে যেতে তানিয়াকে ডেকে তুলল গার্গী। এই জায়গাটা কোথায়? নেমে চারদিক দেখে জিজ্ঞেস করলো তানিয়া। এটা সল্ট লেক, ওই দিকে একটু হেঁটে গেলেই আমাদের বাড়ি। সে কি, কলকাতাতে চলে এসেছি আমরা? আপনার বাড়ি এখানে? আমি তো ভেবেছিলাম। বলে চুপ করে গেল তানিয়া। আগে চলো, একটু কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, বলে তানিয়াকে নিয়ে একটা দোকানে ঢুকলো গার্গী। হালকা স্ন্যাক্স খেয়ে তানিয়াকে নিয়ে কিছুক্ষণ পর বাড়িতে এলো সে। বাড়িতে ঢুকে খুব খুশি তানিয়া। কি সুন্দর আপনার বাড়িটা, কি সুন্দর সাজানো, বলে আনন্দে এক পাক ঘুরে নিল সে। হঠাৎ কেমন যেন স্থির হয়ে গেল তানিয়া।
চেহারার মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট। কি হলো তানিয়া, এরকম করছো কেন? তাকে ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো গার্গী। এ কে ম্যাম? দেওয়ালে টাঙানো অনিমেষের ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করলো তানিয়া। এ তো আমার হাজব্যান্ড অনিমেষ, তুমি চেনো ওকে? হঠাৎ কান্না শুরু করে দিল তানিয়া। কিছুতেই আর সেই কান্না থামে না। অনেক কষ্টে তাকে শান্ত করলো গার্গী। আমি তো এনার ভয়েই পালিয়ে বেড়াচ্ছি ম্যাম, ইনিই তো আমার এই অবস্থার জন্য দায়ী। কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? অনিমেষ তো কলকাতার কলেজে পড়ায়, সেন্ট মেরিস কলেজে। অত দূরে তো ওর যাওয়ার কথাই নয়। গার্গীর গলায় ভয় আর আতঙ্ক মেশানো আরতি। আপনি আমাকে বিশ্বাস করুন ম্যাম, আমি সেন্ট মেরিসেই পড়ি। কাছাকাছি কোনো হসপিটালে গেলে যদি স্যারের কোনো চেনাশোনা কেউ দেখে ফেলে, তাই স্যার আমাকে নিয়ে অত দূরে গেছিলেন। আর নিয়তির কেমন পরিহাস দেখুন, অত দূরে গিয়ে যেই হসপিটালটাকে উনি বেছে নিলেন, সেখানেই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি খুব সরি ম্যাম, আপনার মতো একজন ভালো মানুষকে আমার জন্য কষ্ট পেতে হচ্ছে। গার্গীর পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলল তানিয়া। গার্গী কি বলবে কিছু বুঝে পেল না। চোখের সামনে সব কিছু যেন দুলছে তার। অনিমেষ, তার অনি কি করে এরকম একটা কাজ করতে পারলো? ভালোবেসে বিয়ে করেছে তারা একে অপরকে। মাত্র 3 বছর হলো তাদের বিয়ে হয়েছে। সবে মাত্র একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করছিল তারা। এর মধ্যে কি করে অনি এসব কাণ্ড ঘটালো? কিছুতেই মাথায় ঢুকছে না গার্গীর। ভাগ্যিস আজ সে ওই ক্যাম্পে গিয়েছিল, না হলে তো সে কোনো দিন কিছু জানতেও পারতো না। কোনো রকমে সরে গিয়ে সোফার ওপর ধপ করে বসে পড়ল সে। সঙ্গে সঙ্গে উঠে এসে তার পাশে বসলো তানিয়া। কিছু না বলে সস্নেহে তার পিঠে হাত বোলাতে লাগলো। এবার ফুঁপিয়ে কেঁদে উঠল গার্গী। এতক্ষণ তানিয়াকে সান্ত্বনা দিয়ে এসেছে সে, এবার তানিয়া তাকে সান্ত্বনা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ কান্নার পর চোখ মুছে উঠে দাঁড়ালো গার্গী। বেসিনের সামনে গিয়ে জলের ঝাপটা দিয়ে চোখ মুখ ধুলো অনেকক্ষণ ধরে। সামনের আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটা দেখতে দেখতে ভাবল, সে কি এরই মধ্যে এত বুড়িয়ে গেছে যে এই কচি মেয়েটার শরীরে সুখ খুঁজতে গেছে অনি? নাকি এটা ওর স্বভাব? যাই হোক, একদিকে ভালোই হয়েছে, ঠিক সময়ে সব কিছু জানতে পেরে গেছে সে। একটা বাচ্চা হয়ে গেলে কি করতো মনে মনে ঠিক করে নিল গার্গী। আর এক মুহূর্তের জন্যও বিশ্বাসঘাতকটার সঙ্গে থাকবে না সে। ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল। সঙ্গে সঙ্গে ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল তানিয়ার। একদম ভয় পাবে না, ওর প্রতিক্রিয়াটা আমি দেখতে চাই, কঠিন গলায় বলল গার্গী। দরজা খুলে দিতে ঘরে ঢুকে এলো অনিমেষ। কিছু একটা বলতে গিয়ে তানিয়াকে দেখে থমকে গেল সে। সে যে প্রচণ্ড অবাক হয়েছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তুমি তুমি এখানে? তোমার সাহস তো কম নয়, দাঁতে দাঁত চেপে বলল অনিমেষ। চিনতে পেরেছ তাহলে? চিবিয়ে চিবিয়ে বলল গার্গী। এই মেয়েটাকে একদম বিশ্বাস করো না গার্গী। অন্য একজন প্রফেসরের কথায় আমাকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে, মরিয়া হয়ে বলল অনিমেষ। আরও অনেক কিছু বলল সে তানিয়ার নামে, কিন্তু তার কোনো কথাই বিশ্বাস করল না গার্গী। অনিমেষের চোখ দেখেই সে বুঝতে পারছে যে সে মিথ্যে বলছে। নীল একটা গাড়িতে এই মেয়েটাকে নিয়ে রঘুনাথপুর যাওনি তুমি অনিমেষ? চোখ দিয়ে আগুন ঝরিয়ে জিজ্ঞেস করল গার্গী। সঙ্গে সঙ্গে যেন জোঁকের মুখে নুন পড়ার মতো চুপসে গেল অনিমেষ। মনের মধ্যে আর কোনো দ্বিধা রইল না গার্গীর। সেই রাতেই নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে
তানিয়াকে নিয়ে বন্ধু সুতপার ফ্ল্যাটে চলে গেল সে। এরপর গার্গী আর সুতপা মিলে তানিয়ার যত্ন করতে শুরু করে দিল। গার্গী নিজেই তানিয়ার মা বাবার সঙ্গে কথা বলল। অ্যাবর্শন করাতে গেলে তানিয়ার জীবনহানি হতে পারে শুনে তার মা বাবা সব কিছু মেনে নিতে বাধ্য হলেন। তানিয়ার পড়াশোনায় কোনো রকম বিঘ্ন ঘটালে সবাইকে তার কুকীর্তির কথা জানিয়ে দেবার ভয় দেখিয়ে অনিমেষকে চুপ করিয়ে রাখল গার্গী। আর তানিয়া নির্বিঘ্নে থার্ড ইয়ারের পরীক্ষাটা দিয়ে দিল। যথাসময়ে একটা সুন্দর ফুটফুটে মেয়ের জন্ম দিল তানিয়া। অনেক শখ করে সে নিজের মেয়ের নাম রাখল গার্গী। তার প্রিয় ম্যামকে সম্মান জানানোর জন্য এর চেয়ে ভালো আর কোনো উপায় জানা নেই তার। এরপর নিজের ডিভোর্স হয়ে গেলেও অজানা এক স্নেহের টানে স্বপ্নের মতো দিন কেটে যেতে লাগলো গার্গীর। হসপিটাল থেকে ফিরে এসেই ছোট্ট গার্গীকে নিয়ে মেতে ওঠেছে। আর তার ফাঁকে একটু সময় পেলেই পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে। তানিয়াকে একটা সুন্দর সংসার উপহার দিতে হবে তো। তানিয়ার মাকে কথা দিয়েছে সে। আর তারপর তানিয়াকে দেওয়া কথা অনুযায়ী ছোট্ট গার্গীকে ডাক্তার করে তোলার লড়াইয়ে নামবে সে।